সঞ্জয় রায়ের নামে হয়তো সেরকম কংক্রিট এভিডেন্স দাঁড় করানো সম্ভব হয়নি বলেই সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স দিয়ে তার যাবজ্জীবন কারাদণ্ডের অর্ডার হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ডাক্তাররা বলছেন এই ঘটনা একজনের পক্ষে ঘটানো সম্ভব নয়, তাহলে বাকিদেরকে এখনো পর্যন্ত সিবিআই কোনো কিছুই করতে পারলো না কেন? বিরলতম কি বিরলতম নয় সেটা বিচার করার থেকে আগে বিচার্য বিষয় হবে যে এটা কি সঠিক বিচার হয়েছে। এই কেসের পিছনে আরো যা মোটিভ ছিল সেই মোটিভগুলোকে অন্যদিকে ট্রান্সফার করিয়ে দেওয়া হলো। আমি লজ্জাজনক বলবো যে সিবিআই ইনভেস্টিগেশন করেও একজন ছাড়া আর কোনো অ্যাকিউজডের নাম বার করতে পারলো না। কার্যত এখানে সিবিআই বলা যেতে পারে পুরোপুরি ফেল মেরেছে। এমন সেটিং তত্ত্ব বা এমন কিছু রয়েছে যে সিবিআই এর মতো একটা স্বশাসিত ভারতের সব থেকে বড় গুরুত্বপূর্ণ একটা সংস্থা, তারাও কার্যত কিছু করতে পারবে না। ফাঁসি হলো না সঞ্জয় রায়ের, যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ, কি বলবেন এই রায়ে? দেখুন, প্রথমত বলি যে ফাঁসি হওয়ার জন্য যে স্ট্রং এভিডেন্সের প্রয়োজন ছিল আমার ধারণা এই কেসের ট্রায়ালে, তো আমি ছিলাম না যদিও, তবে গতানুগতিক দেখে যেটুকু মনে হচ্ছে ফাঁসি হওয়ার মতন সেই স্ট্রং এভিডেন্স সিবিআই তুলে ধরতে পারেনি। এবং সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সের কথা আমরা যদি আজকে ধরি, সেক্ষেত্রেও আমাকে বলতে হবে যে এই ধরনের কেসে কি বলবো আপনাকে, মানে এই ধরনের কেসে যেখানে ডিএনএ মিলছে, কিন্তু আর যে স্ট্রং এভিডেন্স যেগুলো দরকার একটা লোকের ফাঁসি হওয়ার জন্য, কারণ খুনটা যে সেই করেছে এই ব্যাপারে কিন্তু কোর্ট স্যাঙ্গুইন হতে পারেনি, তাকে বলা হয়েছে। কিন্তু আর রেপটা যে কথা বলা হচ্ছে সেখানে আদৌ রেপ হয়েছিল কিনা, যদি রেপ হয়ে থাকে, খুনের আগে যদি রেপ হয় তাহলে ঠিক আছে, খুনের পরে যদি হয় তাহলে সেটাকে রেপ বলা যেতে পারে না আইনের পরিভাষায়। সুতরাং এইসব দিক দিয়ে দেখতে গেলে সঞ্জয় রায়ের এই যে অর্ডার, আমি মনে করি যে ফাঁসির অর্ডারটা আসা খুব কঠিনই ব্যাপার ছিল, আসেনি। আর একটা বড় ব্যাপার হচ্ছে যে সিবিআই যে একটা সেটিং তত্ত্ব বারবার যে উঠে আসছে, এবং সিবিআই যে অন্য কারোর নাম দিতে পারলো না, অন্য কারোর নামে চার্জশিট দিতে পারলো না, কারোর নামে কোনো এভিডেন্স দিতে পারলো না, আমার মনে হয় এই জায়গাটা এই কেসটার একটা উইক পয়েন্ট। এবং সেইটাই সঞ্জয় রায়ের নামে হয়তো সেরকম কংক্রিট এভিডেন্স দাঁড় করানো সম্ভব হয়নি বলেই সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স দিয়ে তার যাবজ্জীবন কারাদণ্ডের অর্ডার হয়েছে, এবং ফাইন টাইম ইত্যাদি রাজ্য সরকারের ওপরও কিছু ফাইন হয়েছে। আমার মনে হয় অ্যাপিল করলে এই ফাইনের অর্ডারগুলো এমনি স্টে হয়ে যাবে, আর সঞ্জয় রায়ের ক্ষেত্রেও যাবজ্জীবন যে কারাদণ্ড সেটা হয়তো 29,000 মধ্যে চলে আসতে পারে, এবং আমার ধারণা যে খুব তাড়াতাড়ি এই সপ্তাহের মধ্যেই তারা অ্যাপিল করবে, করলে হয়তো এই রায়টাও যখন এখানে হাইকোর্টে অ্যাপিলের হিয়ারিং হবে, অর্ডার হবে, সেখানে এই রায়টাও পরিবর্তন হতে পারে। আচ্ছা, সিবিআই বলছে বিরল থেকে বিরলতম নয় আর কি, কিন্তু বিচারক মনে করছেন না এটা। সিবিআই বলছে যে বিরলতম ঘটনা আর কি, কিন্তু বিচারক মনে করছেন না, কিন্তু কি বলবেন? দেখুন, সব থেকে বড় ব্যাপার কি জানেন তো, আপনাকে আমি একটা কথা বলি যে সিবিআই যেহেতু সারা দেশে প্রচুর মামলা কন্ডাক্ট করে, সেই জন্য এরকম ঘটনা যার ঘটনা হয়েছে সেটা হয়তো অন্যান্য রাজ্যের আগেও হয়েছে, বা আমাদের রাজ্যে এরকম ঘটনা ঘটেছে এর আগে, সেই জন্য সিবিআইয়ের কাছে মনে হচ্ছে বিরলতম নয়, কিন্তু বিচারপতির কাছে হয়তো সেরকম ঘটনা সেইভাবে আসেনি, সেই জন্য বিচারপতি মনে করছেন। এখানে আমি অন্তত একটাই বলবো যে দেখুন, ব্যক্তিগতভাবে যদি আপনি আমার মতামত ধরেন, আমি বলবো যে একটা এত বড় ন্যাক্কারজনক ঘটনা যেখানে বিশেষজ্ঞরা বলছেন এইসব কথার আজকে কি মানে আছে, বিরলতম নয় বা বিরলতম, এসব কথার কোনো মানে নেই। আমার বক্তব্য অন্য জায়গায় আছে। যদি বিশেষজ্ঞরা বলছেন, ডাক্তাররা বলছেন এই ঘটনা একজনের পক্ষে ঘটানো সম্ভব নয়, তাহলে বাকিদেরকে এখনো পর্যন্ত সিবিআই কোনো কিছুই করতে পারলো না কেন? কেন চার্জশিটে কোন রকম এভিডেন্স তারা নিয়ে আসতে পারলো না, বা অন্যদের নামে চার্জশিট দিতে পারলো না? এবং আরো দুজন অ্যাকিউজ টালা থানার ওসি আর সন্দীপ ঘোষ, তাদেরও এই কেসে জামিন হয়ে গেছে। সুতরাং বিরলতম কি বিরলতম নয় সেটা বিচার করার থেকে আগে বিচার্য বিষয় হবে যে এটা কি সঠিক বিচার হয়েছে। আদৌ কি সঞ্জয় একাদশী, নাকি তার ঘাড়ে বন্দুক রেখে আরো ভেতরে আরো অনেক লোক ছিল তাদেরকে আজকে সেভ করে দেওয়া হলো? এই কেসের পিছনে আরো যা মোটিভ ছিল সেই মোটিভগুলোকে অন্যদিকে ট্রান্সফার করিয়ে দেওয়া হলো। এই ঘটনাটা আগে
আমার জানার দরকার। আর দেখুন জাজমেন্ট যা হয়েছে এতে কিন্তু সঞ্জয়েরও বেঁচে যাওয়ার রাস্তা রয়েছে। আমি যদিও জাজমেন্টের কপিটা দেখিনি, কিন্তু যতটুকু আমি ইনফরমেশন পেয়েছি যে যাবজ্জীবন কারাদণ্ড যে যে গ্রাউন্ডে হয়েছে সেই গ্রাউন্ডগুলো যখন হাইকোর্টে এসে অ্যাপিল হবে বা আরো উচ্চতর আদালতে সুপ্রিম কোর্টে যদি হাইকোর্টেও কোনো মানে ফ্রুটফুল অর্ডার না হয়, সেক্ষেত্রে এই গ্রাউন্ডগুলোকে নিয়ে কাটাছেড়া হবে, খণ্ডন হবে। সেক্ষেত্রে সঞ্জয় রায়ের উপরে যে এই অর্ডারটাই থেকে যাবে এটা আমি কখনোই মনে করছি না। আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয়েছে, বিরলতম বলার প্রসঙ্গ এটা নয়, এরকম ঘটনা যেন ভবিষ্যতে না ঘটে। সিবিআই যে কেসে ইনভেস্টিগেশন করেছে, এত বড় একটা ঘটনা ঘটেছে, এরকম ঘটনা যেন ভবিষ্যতে আর কখনো না ঘটে, এইটা এনশিওর করতে হবে এবং সিবিআই কে অনেক বেশি এফিশিয়েন্ট হতে হবে। এই ঘটনা আমি লজ্জাজনক বলবো যে সিবিআই ইনভেস্টিগেশন করেও একজন ছাড়া আর কোনো অ্যাকিউজডের নাম বার করতে পারলো না। কার্যত এখানে সিবিআই বলা যেতে পারে পুরোপুরি ফেল মেরেছে। এখানে কোর্টের কিছু করার নেই, কোর্টের সামনে এভিডেন্স নেই, কোর্ট কি করতে পারে? সুতরাং আমার এইটা মনে হয় যে বিরলতম কি নয় সেই প্রসঙ্গ পরে আলোচনা হবে। এইটা আইনের বিচার সঠিক হয়নি এবং অন্যান্য যারা অপরাধী তারা কিন্তু মানে মনে মনে তারা খুব খুশি হলো যে এমন সেটিং তত্ত্ব বা এমন কিছু রয়েছে যে সিবিআই এর মতো একটা স্বশাসিত ভারতের সব থেকে বড় গুরুত্বপূর্ণ একটা সংস্থা তারাও কার্যত কিছু করতে পারবে। সঞ্জয় ছাড়াও আরো অনেকে জড়িত থাকতে পারে বলে মনে করা হচ্ছে। তো তদন্তের ক্ষেত্রে কি পরে সঞ্জয় রায়কে আবার ডেকে পাঠানো হতে পারে, আপনি কি মনে করেন? দেখুন, তদন্তের ক্ষেত্রে পরে ধরুন আরো কাউকে ডেকে পাঠানো হলো, তাদেরকে অ্যাকিউজ করা হলো, সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হলো, হ্যাঁ, সেক্ষেত্রে যে জায়গাটায় পয়েন্ট আউট হয়ে যাবে এই সঞ্জয় রায়, সে কিন্তু তখন চাইবে যে ট্রায়ালটা তাহলে আবার প্রথম থেকে শুরু করা হোক, তারা কতটা দোষী সে কতটা দোষী সেই বিচারটা করা হোক, শুধুমাত্র তার উপরে কেন চাপিয়ে দেওয়া হচ্ছে। সুতরাং অনেক কি হলে কি হবে, ভবিষ্যৎ কি হবে, এগুলো আমরা এক্ষুনি বলতে পারি না। সিবিআই যদি ডেকে পাঠায়, আরো কাউকে যদি সিবিআই অ্যাকিউজ করে, যখন মনে করা হচ্ছে যে এটা একজনের ঘটনা নয়, অবশ্যই সেটা করা উচিত এবং সঞ্জয় রায় ছাড়াও যদি আরো কারোর দোষ থাকে সেইটাকে আইডেন্টিফাই করে তার সাজাটাকে এনশিওর করা উচিত। বাট এটা বিষ বাও জলের ব্যাপার, ডেকে পাঠালেই পরবর্তীকালে কোর্টে এই এভিডেন্সটা নেবে কিনা, কারণ সিবিআই অনেক সময় পেয়েছে। এতদিন সিবিআই কি করছিল, তারাও পাল্টা যুক্তি দেখাবেন, ওপরের কোর্ট খোলা আছে, এত সহজ ব্যাপারটা নয়। সিবিআই ডেকে পাঠালেই তারা অ্যাকিউজ হয়ে যাবে, সেটা মিডিয়ার কাছে একটা মানে হট কেকের মতন খবর হতে পারে, কিন্তু আইনের চোখে যদি বিচার করা হয় একটা মামলা তার ট্রায়াল শেষ, অফিসিয়ালি তার ট্রায়াল শেষ, রায়দান শেষ, এরপরে সেই মামলাটাকে রিওপেন করতে গেলে অন্য কোনো অ্যাকিউজডের ক্ষেত্রে আবার চার্জশিট দিয়ে, এগুলো অনেক কঠিন ব্যাপার। সেই কোর্ট যদি অ্যাকসেপ্ট না করে হাইকোর্টে আসতে হবে, এখান থেকে ডাইরেকশন করে নিয়ে গিয়ে যেতে হবে। এবার যাকে প্রাইম অ্যাকিউজ করা হয়েছে তখন তিনিও বলবেন যে তাহলে ট্রায়ালটা আবার শুরু করা হোক, তারও প্রভিশন থেকে যাবে। সুতরাং এই ব্যাপারগুলো অনেক বাটস অ্যাস এগুলো থাকবে। এই জায়গাটা এসে যে কতটা ফ্রুটফুল হবে আই এম ইন ডাউট। সঞ্জয় রায় আজকে বলেছেন যে আমাকে জোর করে কাগজে সই করানো হয়েছে, তো কি বলবেন এই বিষয়ে? এই বিষয়ে সঞ্জয় রায়ের অভিযোগ করা উচিত যে তাকে জোর করে করানো হয়েছে। এতদিন পর্যন্ত তিনি যখন বলতেন তার কথা কেন মান্যতা দেওয়া হয়নি, তার যিনি অ্যাডভোকেট রয়েছেন তিনি কেন পিটিশন করে এগুলো কথা বলেননি। আমি অনেকদিন আগেই আপনাদের আমি বলেছিলাম যে সঞ্জয় রায় একাই দোষী না, অন্যারও দোষী, তা ওনার উচিত ছিল 2Y তে পিটিশন করা। 2Y BNSS এর যদি উনি পিটিশন করতেন তাহলে কিন্তু এই জায়গাটা অনেক অনেক বেশি ফ্রুটফুল হতো, কিন্তু সেটা উনি করেননি বা করতে পারেননি। দেখুন, একটা কথা আপনাকে মনে রাখতে হবে যে আজকে রায়দানের দিন তিনি যদি এই কথা বলেও থাকেন, এইটা তার জন্য কি রায়টা কি বদলে গেছে? যদিও সঞ্জয় রায়ের ক্ষেত্রে এখনো আমি বলছি এটা সবেমাত্র একটা ট্রায়াল কোর্টের রায় এসেছে, এখনো হাইকোর্ট বাকি রয়েছে, সুপ্রিম কোর্ট বাকি রয়েছে, ঘটনা এখানেই মিটবে না। এবং আমার ধারণা যেহেতু ট্রায়াল কোর্ট তাকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে, সেই জন্য সঞ্জয় রায়ের গুনতি সাজাতে এই তার অপরাধটা চলে আসা, এটাও কিন্তু একটা যথেষ্ট সম্ভাবনা থেকে যাচ্ছে।